ওই কালো ধর্ষিতা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না দাদি। আমি একজন ডাক্তার হয়ে ওই কালো কলঙ্কিনী অশিক্ষিত মেয়েকে বিয়ে করব, এটা তুমি ভাবলে কি করে? সদ্য ডাক্তারি পাশ করা 27 বছর বয়সী নাতির মুখে এমন কথা শুনে স্তব্ধ রহিমা চৌধুরী। শান্ত হয় দাদু ভাই। কি করে শান্ত হব হা? ওই রকম একটা মেয়েকে বিয়ে করলে আমার সোসাইটি আমি মুখ দেখাবো কি করে? বন্ধু বান্ধবের সামনে ওকে নিয়ে দাঁড়ানো যাবে? ওকে মানা আমার সাথে? কোথায় আমি সদ্য ডাক্তারি পাশ করেছি, আর কোথায় ওই মেয়ে মাধ্যমিক শেষ করে লোকের বাড়িতে কাজ করে খায়? আর গায়ের রং দেখছো? আর ওপর দিয়ে মেয়েটা সারা শরীরে বাইরে নোংরা পুষেছে। ছি ছি ছি, জঘন্য। ওই মেয়েটাকে আমার স্ত্রী রূপে ভাবতে আমার বমি চলে আসে। আর তুমি বলেছো আমাকে বিয়ে করতে সারা জীবনের জন্য? হাউ ফানি দাদু ভাই চুপ করো। তুমি ডাক্তারি পাশ দিয়েছো ঠিকই, তবে তোমার মধ্যে মানুষত্ব হারিয়ে গিয়েছে দাদি। আজ ওই নোংরা মেয়েটার জন্য তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? এই আমি তোমার প্রিয় নাকি মা নেই বলে আমার উপর করুণা করে আমাকে আগলে রেখেছো? ব্যাস, আর শুনতে পারলো না আনন্দিতা। ইহানের চিৎকার করলো। প্রত্যেকটা কথা যেন বাড়ির প্রত্যেকটা দেওয়ালে বাড়ি খেয়ে 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 বারবার আনন্দিতার কানে ফিরে আসছে। কথাগুলো তো আর মিথ্যে নয়, তবুও কেন এত কষ্ট হচ্ছে? আনন্দিতার দাদির কাছে যাচ্ছিল। দাদির ঘরের কাছাকাছি আসতেই কথাগুলো শুনতে পেল সে। দাদির ঘরে যাওয়ার সাহস না হলেও টলতে টলতে প্রস্তুত করলো সেখান থেকে। এই 17 বছরের ছোট্ট জীবনে এমনিতেও অনেক হাঁপিয়ে উঠেছে সে। দাদু ভাই, তুমি কথাটা বলতেই পারলে। কথাটা বলেই রহিমা চৌধুরীর চোখে পানি ছেড়ে দিলেন। ভারী কষ্ট পেয়েছেন তিনি। প্রিয় নাতির সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইলেন না, তবুও কথা বলতে গিয়ে তার গাল কেঁপে উঠল। বললেন, তোমরা সকলেই আমার ভীষণ ভালোবাসা। তুমি একটু বেশি স্পেশাল দাদু ভাই। তুমি প্রথম আমাকে দাদি হওয়ার অনুভূতি দিয়েছ। তোমার মুখে আমি প্রথম দাদির ডাক শুনেছি। সেই দিন আমি খুব কেঁদেছিলাম। তোমার মা আমার আনন্দের কান্না দেখে হেসেছিল। যেই দিন তোমার মা আমাকে সবাইকে ছেড়ে চলে গেল, সেই দিন তোমাকে আমার এই বুকে কিভাবে নিয়েছিল এই অনুভূতি আজও দগদগে। সেই দিনও আমি কেঁদেছিলাম, তবে আনন্দের নয়, বুক ফাটা কষ্টে। ইচ্ছে করছিল তোমার মাকে টেনে জাগিয়ে তুলে নয়, তোমাকে আমার বুকটা ছিঁড়ে সেখানে ঢুকিয়ে রাখি। কিন্তু দাদি ভাই, কোনোটাই সম্ভব হয়নি। পুরো স্মৃতি মনে করে রহিমা আর নিজেকে সামলে রাখতে পারলেন না। খানিকটা শব্দ করে কেঁদে দিলেন। ইহান দাদির ভেজা কণ্ঠে শুনে তখনও থমকে গিয়েছিল। পরবর্তীতে প্রত্যেকে কথায় তার বুকের ভেতর যেন ছুরি চালাচ্ছিল। দাদির কান্না দেখে ইহান দৌড়ে গিয়ে দাদির কাছে এসে বসল। দাদির হাত দুটো ধরে, সরি দাদি, আমি খুব খুব সরি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি না দাদু ভাই। তুমি আমাকে একটু কষ্ট দাওনি। তুমি একদম সত্যি কথা বলেছ। তুমি শুধুমাত্র আমার নাতি। তোমার কাছে কোনো কিছুর আবদার করা, কোনো কিছু চাওয়ার অধিকার তো আসলেই আমার নেই। আমাদের পিছুটান বলতে তো এই বুড়ি আছে। এই বুড়ি মরলে তোমার একেবারে মুক্তি দাদি। বেশ, আমি বিয়ে করব, তবে এর পরবর্তী পদক্ষেপে আমাকে তোমরা কেউ বাধা দিতে পারবে না। নাতি রাজি হয়েছে দেখে রহিমা চৌধুরী বেশ খুশি হলেন। বড় আহ্লাদের আধুনিকতার ছোঁয়া বড় হওয়া ইহান যে চট করে সম্পর্কটা মানতে পারবে না তা রহিমা চৌধুরী বেশ বুঝতে পেরেছিলেন। তবে নাতি যে তার এতটাও বেপরোয়া অহংকারী হয়ে উঠেছে তা তিনি ঘুণ অক্ষরেও টের পাননি। নাতির মাথায় হাত বুলিয়ে দিয়েই বললেন, মেয়েটা ভীষণ দুঃখী দাদুভাই। ওর দুনিয়ায় টিকে থাকার মতো ওর শক্ত কোনো ভিত্তি নেই। মেয়েটার মায়া ভরা মুখ, মায়া ভরা চোখ দেখে ইচ্ছে করে নিজের কাছে রেখে দেয়। আর শক্ত একটা বাঁধনে বেঁধে রাখতে হলে তুমি ছাড়া আর কোনো উপায় নেই আমার দাদু ভাই। নইলে আমি কোনো সম্পর্কে ওকে আমার কাছে রাখবো, বলতে পারো? ইহান মাথা নিচু করে বসেই রইল। ওই মেয়েটাকে নিয়েই প্রত্যেকটার কথা ওর কাছে ভীষণ বিরক্তকর, তবু শুনতে হচ্ছে দাদির কথা ভেবে। রহিমা ফের বললেন, ওকে তুমি নিশ্চয় দেখোনি দাদু ভাই। ওর মুখটা দেখলে তুমি এমন করে বলতে পারতে না যেন আস্ত একটা মায়াবী খনি মায়াবতী। আমি নিশ্চিত তুমি ওকে দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওকে বিয়ে করব, তবে এই কথার বাইরে কাউকে জানাবে না। শুধু এই বাড়ির 4 দেওয়ালের মধ্যেই বন্দি রাখতে হবে কথাটা, তবেই আমি ওকে বিয়ে করব। রহিমা কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, তাই হবে। ইহানের কথাগুলো শোনার পর আনন্দিতা নিজেই বিয়েতে না করে দিয়েছিল। রহিমা চৌধুরী শুনলে তো, সাথে আছে তার পুত্রবধূ সালমা চৌধুরী, যিনি সম্পর্কে ইহানের সৎ মা আনন্দিতার খালামণি। তা আনন্দিতাকে বেশ ভালো করে বুঝিয়েছে।
দুনিয়ার নিষ্ঠুরতা তুমি দেখেছো আনন্দিতা। তোমার উচিত একটা শক্ত ভিত্তি, যার ছায়া তুমি থাকবে নিরাপদ। আমার মতো মেয়েকে বিয়ে করতে উনি রাজি নন। জোর করে এই ভিত্তি গড়ে কি লাভ হবে বলুন তো? সালমা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। পরের দিন বিকেলে ইহেনের বাবা ইকবাল চৌধুরী নিজের কাজে ডেকে এনে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে ওদের বিয়ে পড়িয়ে দিলেন। রহিমা দেরি করতে চাইলে না, পারছে না, আবার নাতির মনটাকে ঘুরে যায়। কবুল বলার পরই ইহান বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। রাত যখন 10টার কাছাকাছি তখন ইহান বাড়ি ফেরেনি। ইকবাল ছেলের ফোনে করলেও সে জানায় সময় মতো চলে আসবে। বাসর ঘরে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে আনন্দিতা। খাটের চারপাশে হালকা কিছু গোলাপ দিয়ে সাজানো হয়েছে। ব্যাপারটা ভারী হাস্যকর ঠেকলো আনন্দিতার কাছে। যে মানুষটা ওকে বিয়ে করে না বলে কত কটূক্তি করলো, তার বাসর ঘরে আবার ফুল। রাত যখন একটা ছুঁই ছুঁই আচমকায় শব্দ করে দরজার ঠেলে ভেসরে ঢুকলো ইহান, আবার বেশ শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। ইহানের আগমন অজান্তে আনন্দিতার ভেতরে ভর ঢুকে দিল। শাড়ির আঁচল দিয়ে ভালো করে ঘোমটা টেনে নিজের মুখটা আড়াল করে রাখলো। দরজা বন্ধ করে ইহান পেছনে ঘুরে আনন্দিতাকে নিজের খাটে বসে থাকতে দেখে চিৎকার করে উঠল, এই নোংরা মেয়ে, আমার খাটে বসেছিস কোন সাহসে? নেমে যা আমার খাট থেকে। আনন্দিতা ভয়ে তৎক্ষণিয়ত খাট থেকে নেমে দাঁড়ালো। আমার ঘরের মেঝেতে দাঁড়িয়ে মেঝেটাও নোংরা করে দিলি বেয়াদব কোথাকার। রুমটাও ক্লিন করতে হবে। এই মেয়ে, তুই বুঝতে পারছিস না তোর মতো ওরকম নোংরা একটা মেয়েকে কোনো ছেলে বিয়ে করতে চাইবে না? তবুও কেন দাদিকে বোঝালি না? হ্যাঁ, আমার গলা ঝুলে পড়া এত শখ তোর? নাকি আমাকে দেখে, সম্পত্তি দেখে লোভ সামলাতে পারিসনি? লোভী নোংরা মেয়ে একটা। কি জানি এর বাবা মা কেমন ছিল। খবরদার আমাকে নিয়ে যা খুশি বলুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু ভুলেও আমার মা বাবাকে কিচ্ছু করতে যাবেন না। কথাটা বলতে না বলতে ঠাস করে একটা চর পড়লো আনন্দিতার গালে। ঘোমটার আড়ালে বিধায় না দেখে ইহান চরটা মেরেছে, যার কারণে কোনো বেশ আঘাত পেয়েছে আনন্দিতা। এই নোংরা শরীর নিয়ে আমার ঘরে দাঁড়িয়ে আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলছিস? থু, আমার হাতটাও নোংরা হলো কেন? বলে ছুটে ওয়াশরুমে গিয়ে হাত বেশ সময় নিয়ে ধুলো ইহান। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘৃণিত দৃষ্টিতে আনন্দিকাকে এক নজর দেখে বড় লাকেজ নামিয়ে গোছাতে শুরু করলো ইহান। তা দেখে আনন্দিতার হাজার অপমানের পরও ছুটে গিয়ে ব্যাকুল হয়ে বলতে লাগলো, আপনি কি করছেন? কোথায় যাচ্ছেন? এমন করবেন না। প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব, তবু আমার কারণে আপনি সবাইকে ছেড়ে চলে যাবেন না। এরকম আমার সামনে ন্যাকামি করবি না। সামনে থেকে সরে যা। তোর কারণে আমি আজ এই বাড়ি ছাড়ছি। যেই দিন দাদি মনে হবে সে ভুল করেছে আমার সঙ্গে, সেই দিন আমি বাড়ি ফিরবো। এখন আমার চোখের সামনে থেকে সরে যা। তোকে দেখলে আমার বমি পাচ্ছে। আনন্দিতার মাথা নিচু করে দরজার দিকে এগোচ্ছিল। ওর উদ্দেশ্য দাদিকে ডাকা। খবরদার, বাড়ির কেউ টের পেলে তোকে শেষ করে দেব। আনন্দিতার মাথা নিচু করে রুমের সঙ্গে থাকা লাগেজটা বারান্দায় অন্ধকারে গিয়ে চুপচাপ ফ্লোরে বসে অশ্রু বিসর্জন দিতে লাগলো। রাতের অন্ধকারে আনন্দিতার ভীষণ ভয়, তবুও দাঁতে দাঁত চেপে বসে থাকলো। রুমের ভেতরে থেকে ইহানের নড়াচড়ার শব্দটাও এখন ওর ভয় কমানোর একমাত্র উপায়। চোখ বন্ধ করে গুটিসুটি মেরে বসে থাকা আনন্দিতা কাঁদতে কাঁদতে একসময় সেখানে ঘুমিয়ে পড়ল। পাখির কিচিরমিচির আর ভোরের হালকায় আলোয় চোখ পড়তে চোখ মেলে তাকালো আনন্দিতা। কয়েক সেকেন্ড লাগলেও ঘুমের রেশ কাটতে পরক্ষণেই গত রাতের সমস্ত স্মৃতি মনে পড়তেই তাড়াহুড়ি করে ঘরে ঢুকে এলো। কেউ নেই ঘরে। দেওয়াল ঘড়িতে তখন সকাল 6টা। আনন্দিতা ছুটে নিচে ড্রয়িং রুমে চলে গেল। সবাই থমথমে মুখে বসে আছে। ইহান দাদির মোবাইলে মেসেজ দিয়ে রেখেছে, ভোর 4টায় আমার ফ্লাইট, ভালো থেকো। দিয়া অভাগী যেই দিন চায় সাগর শুকিয়ে যায়। আনন্দিতার জন্য প্রবাদটা যেন এরকম মানানসই। ইকবাল চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে মাকে বলেন, এরকমটা তো হওয়ার কথা মা। সমাজে কখনো দেখেছো উচ্চবিত্ত ফ্যামিলির সঙ্গে নিম্ন অসহায় কারো সম্পর্ক ভালো চোখে দেখতে? সেখানে এই মেয়েটা কি আসলে কোনো যোগ্যতা আছে আমার এই বাড়ির বউ হওয়ার? এবার তুমি ভেবে বল, ইহানের নাম মেনে নেওয়াটা কি অপরাধ মা? স্বাভাবিকভাবেই এরকম একটা মেয়েকে কেউ নিজের জীবনসঙ্গী হিসেবে চাইবে না। আর সেখানে ইহান একজন ভবিষ্যতে ডক্টর। তুমি চাইলে মেয়েটাকে এমনিতেও আমাদের বাড়িতে রেখে দিতে পারতে। ওর খাওয়া পড়া কোনো অভাব হতো না। প্রয়োজনে আমরা ওকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতাম। কথাগুলো তোমাকে আগেও বলেছি, তবুও আবেগে বশে তুমি অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছো মা। আমি তোমাকে বারণ করছিলাম। আনন্দিতাকে
তারা কেউই খেয়াল করেনি। ব্যাপারটা আনন্দিকাকে বুঝতে পেরে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। ছেলের কথা শুনে বেশ কিছু সময় নিঃশব্দে কাটালেন রহিমা। ইকবাল আবারও দীর্ঘশ্বাস ছেড়ে ফের বলেন, কষ্ট পেও না মা, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার কারণে আমি আমার ছেলেকে দুবার হারিয়ে ফেলেছি। স্বামীর কথাটা সালমার বুকে এসে কাটার মতো বিঁধল। ছেলেটা এতদিনে অন্তত আমার চোখের সামনে তো ছিল, চাইলে ওকে দেখতে পারতাম, এখন তাও হবে না। এবার আর রহিমা চুপ থাকলেন না, বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি ভুল করেছি তোমার জন্য সঙ্গী এনে দিয়ে, আমি ভুল করেছি তোমার সন্তানের মা এনে দিয়ে। ওই তুমি তো সেই দিন আমাকে বারণ করলে না, যেই দিন আমি তোমাকে ছেলে মেয়েদের জন্য দ্বিতীয়বার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। তখন তুমি অমত করনি। যখন তোমার ছেলে তোমার থেকে খানিকটা দূরে সরে গেল, তখনই তোমার মনে হলো মা ভুল করেছে। আর কি বললে, এরকম মেয়ে, আচ্ছা বলতে পারো মেয়েটার দোষটা কোথায়? যে কোনো দোষ করেনি তবুও সে দোষী। মা আমি ব্যাপারটা সেভাবে বলতে চাইনি। রহিমা চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, লোক ঠিকই বলে, মায়ের শাসন ছাড়া সন্তান মানুষ করা বড়ই কষ্টের। আর সৎ মায়ের শাসন সমাজ মেনে নেয় না, তাহলে সেটা মনে হয়ে যায় অত্যাচার। কিন্তু আমাদের ইভা তো বেশ ভালো আছে, তাই না? তোমার ছেলেটার বয়স একটু বেশি হয়ে গিয়েছিল কিনা, তাই সে একটু বেশি বুঝে দূরে সরে গিয়েছে। সালমা টলমা, আমাকে ক্ষমা করে দিও বৌমা, বড় আদরের তো, তাই হয়তো আমিও ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আনন্দিতা গুটি গুটি পায়ে রহিমা চৌধুরীর কক্ষে হাজির হলো। তিনি চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। আনন্দিতা গিয়ে তার পায়ের কাছে বসলো। নিজের পায়ের কাছে কারো অস্তিত্ব পেয়ে চোখ মেলে তাকালেন তিনি। মেয়েটার মলিন মুখটা দেখে তারও মনে পড়লো বিভীষিকাময় কিছু অতীত। মেয়েটার চোখের কোণে কোনো দুঃখের জল নেই, হয়তো শুকিয়ে গেছে। ওই মলিন মুখের দিকে তাকিয়ে গভীর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ওখানেই বসলে কেন? মেয়ে ওর পাশ থেকে একটা চেয়ার টেনে দিয়ে বললেন, এখানেই বস। আমি এখানে ঠিক আছি দাদি। দাদি আপনি কেন আমাকে এত কিছু দিচ্ছেন? আজ আমার কারণে আপনাদের পরিবারে এমন অশান্তি। আমাকে আপনাদের বাড়িতে ঠাঁই দিয়েছেন, এই তো আমার জন্য অনেক কিছু ছিল। আমার জীবনে কলঙ্কের অসম্মানও তো শেষ নেই। আরও কেন? রহিমা আনন্দিতর মাথায় হাত বুলিয়েই বললেন, তোকে সমাজে একটা উঁচু স্থান দিতে চেয়েছিলাম, কী লাভ হলো দাদি? সেই তো আপনার প্রিয় আদরের নাতি আমার জন্যই বাড়ি ত্যাগ করলেন। না, তুই ভুল বুঝেছিস। সে আজ হোক কাল হোক বাড়ির ছাড়তই। মানে তার ইচ্ছে ছিল এম এমবিবিএস শেষ করে বিদেশ আরও উচ্চতার শিক্ষা নেওয়ার, হয়তো আরও কিছুদিন সময় নিত। সেটাও সে অতীত দ্রুতই করে ফেলেছে। তবে তুই চিন্তা করিস না, তাকে আমি বোধে দিয়েছি না তোর সঙ্গে, ঠিক একদিন না একদিন ফিরে আসবে। ততদিনে আমিও তোকে তার যোগ্য করে তুলব। যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব তোকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে, যেখানে তুই এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস। কী লাভ হবে দাদি? সেই তো লোকের আমার দিকেই আঙুল তুলবে, বলবে ওই মেয়েটা ধর্ষিতা। বলবে না, সময়ের সঙ্গে সঙ্গে মানুষে অনেক কিছু ভুলে যায়। আমিও কি ভুলতে পারবো দাদি? রহিমা চৌধুরীর মেয়েটার এক কথায় উত্তর দিতে পারলেন না, চোখ বন্ধ করলো। তো আজও তিনি কেঁপে ওঠেন। আনন্দিতা ফের বলল, দাদি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যায় কারো ভালো কর্ম, কারো ভালো গুণ, কারো কলঙ্ক, কাউকে কষ্ট দেওয়ার পদ্ধতি সহজেই ভুলে যায় না দাদি। আপনি তাকে বলুন সে আমার থেকে মুক্তি পেয়ে যাবে, তবু যেন সে আপনাদের কাছেই ফিরে আসে। রহিমা ছোট মেয়েটার দিকে তাকালেন। মেয়েটা অনেক কিছুই বুঝতে শিখেছে, হয়তো পরিস্থিতি তাকে শিখিয়েছে। বলেন, এখন তো কিছুই আসবে না, ওসব কথা ছাড়, চল তোকে নিয়ে আমি 7 সমুদ্র পাড়ি দেবো। পারি না জানি, কষ্ট হবে, আমি আছি তোর পাশে। আনন্দিতা দাদির হাত দুটো ধরে ঝাঁপিয়ে কাঁদলো। দেখার পর থেকেই মেয়েটাকে রহিমা কেবল তখনই কাঁদতে দেখলেন। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ইভা আনন্দিতা থেকে বছর 2 বড়। সে নিজেকে ভাঙচোরা আনন্দিতার কাছে মানুষ হওয়ার আপ্রাণ চেষ্টা করে, বড় বোনের মতোই শাসন করে আহ্লাদ করে। তার জন্য ভাই চলে গিয়েছিল বলে কয়েকদিন মনক্ষুণ্ণ করেছিল, পরক্ষণই আবার তা ঠিক হয়ে গিয়েছে। মায়ের আদেশে অনুরোধে ইকবাল নিজের মেয়েটাকে দায়িত্বে নিলেন। আনন্দিতা মধ্যবিত্ত, রেজাল্ট খুব একটা ভালো নয়, কারণ দিনগুলো ছিল তার ভীষণ বেদনার। তবু মাস 6 পরে নির্দিষ্ট সময় এলে তিনি আনন্দিতাকে ভালো একটা কলেজে ভর্তি করে দিলেন। বাহিরের জগৎ ছিল আনন্দিতার জন্য ভীষণ আতঙ্কের, তবুও সে চেষ্টা করতে কোনো ক্রোধ রাখল না।
সালমা চৌধুরী অবশ্য বোনের মেয়েকে ভারী যত্নে আগলে নিয়েছিলেন। রহিমা তো ছিলেনই। মাঝে মধ্যে আনন্দিতার ভেবে পায় না দাদি কেন তাকে এত আগলে রাখে। খালামণি না হয় তার নিজের, কিন্তু দাদি দাদি মাঝে মধ্যে প্রশ্ন করে বসে, দাদি আপনি আমায় এত কেন ভালোবাসেন? কত মানুষ তো আমায় ঘৃণা করে দূরে সরিয়ে দিল, আপনি কেন টেনে নিলেন? রহিমা উত্তরে মুচকি হাসে। আনন্দিতা নিজেকে ডুবিয়ে রাখলো পড়াশোনায়। ইভানও যথেষ্ট সাহায্য করেছে মেয়েটাকে। আনন্দিতা কাউকে আশারত করেনি। যখন তার আশাপূর্ণ রেজাল্ট পেল, তখন তাকে সাহায্য করার প্রত্যেকে গর্বে হাসি হাসল। রহিমা মেয়েটাকে একজন সফল ডাক্তার রূপে তৈরি করতে চান, যাতে করে তার নাতির মনে হয় যে আনন্দিতা তার পাশে দাঁড়ানোর যোগ্য নয়। আনন্দিতার বাবার স্বপ্ন ছিল তার সন্তান ডাক্তার হবে। সংকোচ করেছিল, কারণ ডাক্তার হতে গেলে ব্যয়বহুল খরচ প্রয়োজন। ওর জন্য মানুষগুলো এত করেছে, এখন অভয়ের এত বড় স্বপ্নটা পূর্ণ করতেও সাহায্য করবে। মাঝে মধ্যে আনন্দিতা ভেবে পায় না এই মানুষগুলো ঋণ কিভাবে শোধ করবে। সবাই আনন্দিতাকে বেশ বোঝায়। একসময় আনন্দিতাও নিজের অসহায়ত্ব কাছ থেকে হার মেনে নতুন স্বপ্ন দিকে পা বাড়ায়। তখনও আনন্দিতা নিজের স্বপ্নকে জ্ঞান দিকে ঢেলে দিচ্ছে। সালমা নিজের বোনের মেয়েকে নিয়ে যাচ্ছেন কোচিংয়ে, আবার নিয়েও আসছেন, কারণ আনন্দিতা একা যেতে ভয় পায়, ভীষণ ভয় পায়। কঠোর পরিশ্রম মেতে থাকে আনন্দিতা। তখনও পরীক্ষায় বেশ সময় বাকি। আনন্দিতা চৌধুরী বাড়ির অবস্থার কাছে 3 বছরের হতে চলল। ইভানও বাড়ি ছেড়েছে তার কয়েকদিন পরই। ওই 3 বছরে বলা চলে ইভান মাঝে মাঝে দাদিকে ফোন করে বলতো সে ভালো আছে, কারণ জানে এই মানুষটা ওর জন্য ভীষণ চিন্তা করে। রহিমা ও টুকটাক ভালো মন্দ কথা বলতেন আনন্দিতাকে নিয়ে, তাদের মধ্যে কখনো কোনো কথা হয়নি। এই 3 বছরে পর হঠাৎ একদিন একটা পার্সেল এনে আনন্দিতার নামে ইভানের পক্ষ থেকে। রহিমা ভাবলো হয়তো তার নাতি কিছু একটা ভাবছে। আনন্দিতার মনে এই সম্পর্ক নিয়ে কোনো আশার আলো নেই, আছে শুধু ভীতি, ঘৃণা। সে ভোলেনি সেই কথাগুলো, যে কথা তার আত্মসম্মানে আঘাত করেছে চরম পরিমাণে। তবুও সে পার্সেলটা খুলো। সেখান থেকে বেরিয়ে এলো এক চকচকে নতুন একটা কাগজ, যেখানে জলজল করছে একটা নাম। তার পাশে আনন্দিতা নিজের নামটা লিখে। এই সম্পর্ক থেকে সে মুক্ত। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প সে আমার মল্লিকা চলবে।